চ্যাপ্টার 89 আ সিম্পল মিশন। মাথা নেড়ে ক্লাইন বলল, ঠিক আছে, কিন্তু আমি তো এখনো জানি না আমার মিশনটা আসলে কি। বিপজ্জনক কিছুই না, অন্তত আমি তো বিপদের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। ডান একটু জোর দিয়েই বলল, এই কেসটা আমাদের কাছে পাঠিয়েছে গোল্ডেন ইন্ডাস পুলিশ ডিপার্টমেন্ট। গত 1 মাস ধরে বিখ্যাত ফিলান্থ্রপিস্ট স্যার ডিউইভিল এক অদ্ভুত ধরনের হয়রানির শিকার হচ্ছে। তার নিজের বডিগার্ড, তার নিয়োগ করা সিকিউরিটি গার্ড কিংবা পুলিশ কেউই অপরাধীকে খুঁজে বের করতে পারেনি। এই কেসের দায়িত্বে আছে ইন্সপেক্টর টোল। তার সন্দেহ এই ঘটনার পেছনে কোনো বিয়ন্ডার ক্ষমতা জড়িত থাকতে পারে, আর তাই সে কেসটা আমাদের হাতে তুলে দিয়েছে। সেদিন লাইব্রেরিতে আমি স্যার ডিউইভিলকে দেখেছিলাম। আমার মনে হয়েছিল সে বেশ বিষণ্ণ আর ক্লান্ত। তাহলে কি এই হয়রানির কারণেই তার এমন দশা? ক্লাইন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি ধরনের হয়রানি? এখনও পর্যন্ত কোনো শারীরিক ক্ষতি হয়নি, তাই এই হয়রানিকে বিপজ্জনক বলা যাবে না। স্যার ডিউইভিল প্রতিদিন রাতে কান্নার শব্দ আর গোঙানি শুনতে পায়, তা সে যেখানেই থাকুক না কেন, টিঙ্গেনে বা অন্য কোথাও। এর ফলে তার ঘুমের খুব ব্যাঘাত ঘটছে। হাতের নোটগুলো উল্টে ডান বলল, সে একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে এবং তার বাটলার আর চাকর বাকরদের জিজ্ঞেস করে নিশ্চিত হয়েছে যে এটা কোনো চোখের ভুল বা মনের কল্পনা নয়। যখন নিশ্চিত হওয়া গেল যে এটা হ্যালুসিনেশন না, তখন সন্দেহ করা হচ্ছে কেউ একজন তাকে ইচ্ছা করে হয়রানি করছে। ফাইলটা বন্ধ করে ডান ক্লাইনের দিকে তাকাল। ব্রেক রুমে গিয়ে তোমার প্রবেশনারি ইন্সপেক্টর ইউনিফর্মটা পরে নাও, তারপর শুটিং ক্লাবে গিয়ে ইন্সপেক্টর টোলের সাথে দেখা করো। সে এই কেসের দায়িত্বে আছে। সে তোমাকে আরও বিস্তারিত সব জানাবে। প্রবেশনারি ইন্সপেক্টর ইউনিফর্ম? ক্লাইন নিজের অজান্তেই প্রশ্ন করে বসল। ডান নিজের কপালে হাত বুলিয়ে একটু হাসল। আমাদের বেতনের অর্ধেকটাই আসে পুলিশ ডিপার্টমেন্ট থেকে, আর এই প্রবেশনারি ইন্সপেক্টর পদবিটা শুধু খাতাপত্রেই সীমাবদ্ধ না। তুমি যখন প্রথমবার লিওনার্ড আর আমার সাথে দেখা করেছিলে, তখন আমরাও ইউনিফর্ম পরা ছিলাম। এটা হলো সম্পূর্ণ অফিসিয়াল মেম্বারদের একটা বাড়তি সুবিধা। হ্যাঁ, সম্রাট রোজেল গুস্তাভো, যাকে বলত পার্কস। দুঃখের বিষয়, আমি এটাকে সাধারণ পোশাক হিসেবে পরতে পারব না। তা না হলে আমার কাপড় ধোয়ার সময় পরার মতো একটা বাড়তি পোশাক অন্তত থাকত। ক্লাইন তার ছড়িটা তুলে নিল এবং বিদায় জানিয়ে ক্যাপ্টেনের অফিস থেকে বেরিয়ে গেল। সে ব্রেক রুমের দিকে এগিয়ে গেল এবং দেখল টেবিলের ওপর একটা সাদা কালো চেকের ইউনিফর্ম রাখা, সাথে চামড়ার বুট জুতোও আছে। ইউনিফর্মের পিক ক্যাপের ওপর পুলিশ ডিপার্টমেন্টের লোগো এমব্রয়ডারি করা, দুটো আড়াআড়ি তরোয়াল আর একটা মুকুট। কাঁধের ওপর একটা সাদা কালো ইপ্লেট, তাতে চকচকে রূপালি তারা বসানো। এটাই কি প্রবেশনারি ইন্সপেক্টর ইউনিফর্ম? ক্লাইন ইউনিফর্মটার দিকে চোখ বুলিয়ে নিল আর রূপালি তারাগুলোর নিচে একসারি নম্বর দেখতে পেল, 06254। লোয়েন রাজ্যের পুলিশ পদের কাঠামো সম্পর্কে তার কিছুটা ধারণা ছিল। সে জানত যে সবচেয়ে ওপরের দিকে থাকে পুলিশ বাহিনীর মন্ত্রী আর চিফ সেক্রেটারি। তাদের নিচে থাকে বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার, ডেপুটি কমিশনার আর অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা। মাঝামাঝি স্তরে থাকে সুপারিনটেন্ডেন্ট আর ইন্সপেক্টররা, আর একেবারে নিচের দিকে থাকে সার্জেন্ট আর কনস্টেবলরা। দরজাটা বন্ধ করার পর ক্লাইন তার স্যুট আর টুপি খুলে ফেলল এবং ইউনিফর্মটা পরে নিল। সে তার স্যুটটা ঝুলিয়ে রাখল আর ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সে ক্লার্কের অফিসে ঢুকল এবং রোজান তাকে যে ফুলবডি আয়নাটা এনে দিয়েছিল তাতে নিজেকে দেখল। আয়নার ভেতরের তরুণটির চুল কালো আর চোখ দুটো শান্ত বাদামি। গায়ের ইউনিফর্মটা তার চেহারায় একটা বিরচিত ভাব ফুটিয়ে তুলেছে। খারাপ না। ক্লাইন বেশ আত্মমুগ্ধ হয়ে নিজের প্রশংসা করল। সে তার ছড়িটা অফিসেই রেখে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি থেকে বেরিয়ে পড়ল। তার পকেটের ভেতর তখন পুরো এক সেট সরঞ্জাম, অস্ত্র থেকে শুরু করে তার পুলিশ ব্যাজ সবই আছে। শুটিং ক্লাবের হলের ভেতর ক্লাইন সেখানে পৌঁছাতেই ইন্সপেক্টর টোলের সাথে তার দেখা হয়ে গেল, কারণ পুরো জায়গার মধ্যে একমাত্র সে পুলিশের ইউনিফর্ম পরেছিল। অবশ্য আমিও তো আছি, ক্লাইন মনে মনে ভাবল। ইন্সপেক্টর টোলের ইউনিফর্মের ইপ্লেটে দুটো রূপালি তারা চকচক করছিল। তার কাপড়টা তার পেটের ভারে কিছুটা উঁচু হয়েছিল আর তার একটা ঘন সোনালি গোঁফ ছিল। তার শরীরটা বেশ লম্বা হলেও খুব একটা রাশভারী গোছের ছিল না। হয়তো অতীতে কখনো রাশভারী ছিল। মোরেত্তি, ক্লাইন মোরেত্তি। ক্লাইনকে খেয়াল করে ইন্সপেক্টর টোল হাসিমুখে তাকে স্বাগত জানাল। হ্যালো ইন্সপেক্টর টোল, আমার বিশ্বাস তুমি সঠিক মানুষটিকেই খুঁজে পেয়েছ। ক্লাইন বেশ বন্ধুসুলভ গলায় জবাব দিল। এরপর স্মৃতির ওপর ভর করে সে তার ডান হাতটা তুলল, আঙুলগুলো সোজা আর টানটান রেখে স্যালুট করল। টোল মৃদু হেসে উঠল। আমি দেখেই বুঝতে পারছি তুমি এমন একজন তরুণ যার সাথে খুব সহজেই মেশা যায়। এটা খুবই ভালো ব্যাপার। আমরা কি এখন স্যার ডিউইভিলের বাড়ির দিকে রওনা হব? যদিও সে ক্লাইনের চেয়ে উঁচু পদের অধিকারী ছিল, তবুও তার প্রশ্নের স্বরে স্পষ্টতই একটা বন্ধুসুলভ ভাব ছিল। কোনো সমস্যা নেই, ক্লাইন একটু ভেবে নিয়ে বলল। তুমি চাইলে গাড়িতে বসেই আমাকে কেসের বিস্তারিত সব জানাতে পারো। অবশ্যই,
টোল তার ঘন সোনালি দাড়িতে হাত বুলিয়ে ক্লাইনকে সাথে নিয়ে শুটিং ক্লাব থেকে বেরিয়ে এলো। রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা ঘোড়ার গাড়িতে তারা উঠে পড়ল। গাড়িটার গায়ে দুটো আড়াআড়ি তরোয়াল আর একটা মুকুট আঁকা পুলিশের প্রতীক ছিল, আর সাথে একজন ব্যক্তিগত গাড়োয়ানও ছিল। স্যার ডিউইভিল দেবীর একজন উপাসক, তাই আমরা কেসটা তোমাদের কাছে পাঠিয়েছি। নিজের আসনে বসতে বসতেই টোল জলদি করে বলে উঠল, আমি জানি এই চমৎকার নাইট ভদ্রলোককে তো খবরের কাগজ আর ম্যাগাজিনের প্রচ্ছদে প্রায়ই দেখা যায়। ক্লাইন একটা মিষ্টি হাসি দিল। টোল তার পাশে রাখা ডকুমেন্টের প্যাকেটটা তুলে নিল এবং সিল খুলে ভেতরের কাগজপত্র বের করল। পাতাগুলো উল্টাতে উল্টাতে সে বলতে লাগল, যাই হোক, তুমি এই বিষয়ে জানলেও আমাকে তোমাকে বিস্তারিত সব বুঝিয়ে বলতে হবে। স্যার ডিউইভিল হল টিঙ্গেন শহরের অন্যতম ধনী একজন টাইকুন। সে তার ক্যারিয়ার শুরু করেছিল একটা সীসা আর চীনামাটির কারখানা দিয়ে। এখন সেটা ইস্পাত, কয়লা, জাহাজ ব্যবসা, ব্যাংকিং আর বন্ড পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এছাড়াও সে একজন মহান ফিলান্থ্রপিস্ট, স্বয়ং রাজাও তার প্রশংসা করেছে। সে ডিউইভিল চ্যারিটি ফাউন্ডেশন, ডিউইভিল ট্রাস্ট আর ডিউইভিল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। 5 বছর আগে তাকে নাইট উপাধিও দেওয়া হয়েছিল। সে যদি কখনো মেয়র পদের জন্য দাঁড়াতে চায়, আমার মনে হয় না টিঙ্গেন শহরের কেউ তার সাথে পাল্লা দিতে পারবে। তবে ব্যাকল্যান্ড হল তার মূল লক্ষ্য। সে পার্লামেন্টের একজন মেম্বার হতে চায়। আমরা একবার সন্দেহ করেছিলাম যে এই হয়রানির সাথে হয়তো সেটার কোনো যোগসূত্র আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা তেমন কোনো প্রমাণ পাইনি। ক্লাইন হালকা করে মাথা নেড়ে বলল, আমরা সেই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দিতে পারি না, তবে আপাতত সেই সন্দেহ প্রমাণ করার মতো কোনো কিছুই আমাদের হাতে নেই। টোল আর এই বিষয়ে কথা বাড়াল না। সে বলতে থাকল, গত মাসের 6 তারিখ থেকে স্যার ডিউইভিল প্রতিদিন রাতে ঘুমানোর সময় গায়ে কাঁটা দেওয়া যন্ত্রণাদায়ক গোঙানি শুনতে পাচ্ছে, ঠিক যেন একজন রোগী তার জীবনের জন্য লড়াই করছে। সে আশেপাশে বেশ কয়েকবার খুঁজে দেখেছে, কিন্তু অস্বাভাবিক কিছুই তার চোখে পড়েনি। তার বাটলার আর চাকররাও কনফার্ম করেছে যে তারাও এমন শব্দ শুনেছে, তবে তাদের কাছে শব্দের জোরটা একটু কম ছিল। প্রথম দিকে স্যার ডিউইভিলের ধারণা ছিল যে এটা হয়তো এমনিতেই ঠিক হয়ে যাবে, তাই সে ব্যাপারটা খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু এই গোঙানির শব্দ দিন দিন বাড়তে লাগল, এমনকি মাঝে মাঝে দিনের বেলাতেও শোনা যেতে শুরু করল। এর সাথে যুক্ত হল হৃদয় বিদারক কান্নার আওয়াজ। এই সবের কারণে স্যার ডিউইভিলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দিনের পর দিন উপায় না পেয়ে সে টিঙ্গেন ছেড়ে গ্রামের দিকে তার ভিলাতে চলে গিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সেই গোঙানি আর কান্নার শব্দ চলতেই থাকল। এমনকি ব্যাকল্যান্ডেও এই একই ঘটনা ঘটেছে, তবে সেখানে এর মাত্রাটা অতটা মারাত্মক ছিল না। সে তার চারপাশে নজর রাখার জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছিল, কিন্তু তারাও কোনো সূত্র বের করতে পারেনি। আমাদের প্রাথমিক তদন্তেও কিছুই পাওয়া যায়নি। স্যার ডিউইভিল, যে 1 মাসেরও বেশি সময় ধরে এই যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে, সে এখন একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সে বারবার সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, কিন্তু তার এই সমস্যার কোনো সমাধান হয়নি। সে আমাদের জানিয়েছে যে 1 মাসের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে সে টিঙ্গেন ছেড়ে ব্যাকল্যান্ড চলে যাবে। তার বিশ্বাস, সেখানে এমন মানুষ পাওয়া যাবে যারা তাকে সাহায্য করতে পারবে। টোলের এই ব্যাখ্যা শোনার পর ক্লাইন মনে মনে দ্রুত বিষয়টা বিশ্লেষণ করে নিল এবং কয়েকটা সম্ভাবনার কথা চিন্তা করল। সে কি কোনো বিয়ন্ডারকে রাগিয়েছে আর তার ফলেই কোনো অভিশাপের শিকার হয়েছে? না, সে যদি অভিশাপের শিকার হতো, তাহলে তার বাড়ির বাটলার আর চাকররাও একই শব্দ শুনতে পেত না। তার চাকর আর বডিগার্ডদের মধ্যে কি অজানা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বিয়ন্ডার লুকিয়ে আছে? কিন্তু সমস্যার মূল জায়গাটা হল, গত 1 মাসে স্যার ডিউইভিলের কাছে তো কোনো কিছুরই দাবি জানানো হয়নি। তাহলে কি স্যার ডিউইভিল ঘটনাক্রমে কোনো প্রতিশোধপরায়ণ অশুভ আত্মার সংস্পর্শে চলে এসেছে? এই সম্ভাবনাটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ক্লাইন যখন গভীর চিন্তায় মগ্ন, তখনই তাদের গাড়িটা গোল্ডেন ইন্ডাস এলাকায় ঢুকে পড়ল। স্যার ডিউইভিলের বাড়ির দরজার সামনে এসে গাড়িটা থামল। সতেজ সবুজ একটা বাগানকে ঘিরে রয়েছে স্টিলের বেড়া। ফাঁকা ফাঁকা নকশা করা মেটালের গেটটার 2 পাশে 2টো স্ট্যাচু দাঁড় করানো। একটা চমৎকার ঝর্ণার পানি গিয়ে পড়ছে একটা মার্বেলের ভাস্কর্যের ওপর। চোখে পড়ে বিশাল একটা দোতলা বাড়ি আর 3টে ঘোড়ার গাড়ি অনায়াসে পাশাপাশি যেতে পারবে এমন চওড়া একটা রাস্তা। এমনকি একজন নাইটের বাড়িও মাত্র দোতলা। খবরের কাগজে তো পড়েছিলাম ব্যাকল্যান্ডে নাকি 10তলা অ্যাপার্টমেন্ট বানানোর এক্সপেরিমেন্ট চলছে। ক্লাইন গাড়ি থেকে নামল এবং দেখল 3টে শেভরন স্ট্রাইপওয়ালা একজন সার্জেন্ট বেশ দ্রুত পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। সে ক্লাইনের দিকে তাকিয়ে একটা স্যালুট করল। শুভ সকাল স্যার। শুভ সকাল। ক্লাইন হাসি মুখে মাথা নেড়ে জবাব দিল। টোল হাসল। এ হলো সার্জেন্ট গেট, তোমার কোনো কিছু দরকার হলে তুমি তাকে বলতে পারো। আর এ হলো প্রবেশনারি ইন্সপেক্টর মোরেত্তি, পুলিশ ডিপার্টমেন্টের একজন ইতিহাস আর মনস্তত্ত্ব বিশেষজ্ঞ। টোল গেটের কাছে ক্লাইনকে পরিচয় করিয়ে দিল। আমি তো এমন কোনো উপাধির যোগ্য না। ক্লাইনের একটু অস্বস্তি হতে লাগল। কুশল বিনিময়ের পর গেট ঝরনার পিছনের দোতলা বাড়িটার দিকে ইশারা করে বলল, স্যার ডিউইভিল আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে। ক্লাইন তার কোমরে থাকা রিভলভারটাতে একবার হাত বুলিয়ে নিল।
শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটাই তার সেরা ভরসা। যেহেতু সে পুলিশের ইউনিফর্ম পরেছিল, তাই সে তার রিভলভারটা কোমরের হোলস্টারে রাখতে পেরেছিল, যার ফলে দরকারের সময় সেটা বের করা অনেক সহজ হবে। কথা বলতে বলতেই তিনজন সেই রাস্তা ধরে এগিয়ে চলল। ঝর্ণাটা পাশ কাটিয়ে তারা বাড়ির দরজার বাইরে এসে পৌঁছাল। ততক্ষণে একজন চাকর দরজা খুলে একপাশে খুব বিনীতভাবে অপেক্ষা করছিল। ক্লাইন এমন ভান করল যেন সে তার টুপিটা ঠিকঠাক করে নিচ্ছে, আর ঠিক সেই সুযোগে সে নিজের দুই ভ্রুর মাঝখানে দুবার টোকা দিয়ে তার স্পিরিট ভিশনটা চালু করে নিল। তারপর সে বাড়ির ভেতরে পা রাখল। চৌকো মুখের স্যার ডিউইভিল হলের ভেতরে বসে নিজের কপালে মালিশ করছিল। তাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সে বেশ বিষণ্ণ। তার সোনালি চুল আর নীল চোখগুলো একেবারেই শুষ্ক আর নিষ্প্রভ দেখাচ্ছিল, যেন তার বয়স অন্তত 5 বছর বেড়ে গেছে। শুভ সকাল, স্যার ডিউইভিল। ক্লাইন, টোল আর গেট তিনজন একসাথেই মাথা নিচু করে সম্মান জানাল। স্যার ডিউইভিল উঠে দাঁড়াল এবং জোর করে একটু হাসার চেষ্টা করল। শুভ সকাল, অফিসাররা। আমার বিশ্বাস যে জিনিসটার জন্য আমি এত কষ্ট পাচ্ছি, তোমরা তার একটা সমাধান করতে পারবে। ঠিক সেই মুহূর্তে ক্লাইন চোখ সরু করল এবং তার ভ্রু দুটো সামান্য কুঁচকে গেল। স্যার ডিউইভিলের এই বিষণ্ণ অবস্থা ছাড়া ক্লাইন তার মাঝে অন্য কোনো সমস্যাই দেখতে পেল না। বড় অদ্ভুত সে এক মুহূর্ত চিন্তা করল। তারপর বলল, স্যার, তুমি প্রথমে কোন ঘরে গোঙানির শব্দ শুনতে পেয়েছিলে? আমার শোবার ঘরে। স্যার ডিউইভিল মাথা নাড়ল। আমরা কি একবার ঘুরে দেখতে পারি? ক্লাইন জিজ্ঞেস করল। তোমরা কি এর আগে অনেকবার চেক করে দেখনি? পাশ থেকে মাঝবয়সী বাটলার কথা বলে উঠল। এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে খেয়াল করেনি যে ক্লাইন হচ্ছে সেই দয়ালু মানুষটার পার্টনার, যে কিনা রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকাটা নিজের পকেটে ঢোকায়নি। ক্লাইন একটু হাসল, বেশ শান্তভাবেই। ওরা ছিল আমার সহকর্মী, আমি না। স্যার, এ হল পুলিশ এজেন্সি পাঠানো একজন বিশেষজ্ঞ। টোল এই সুযোগে ক্লাইনের পরিচয়টা দিয়ে দিল। ডিউইভিল তরুণ এই বিশেষজ্ঞের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে কালেন, ওকে আমার ঘরে নিয়ে চলো। স্যার, আমি আশা করব তুমিও আমাদের সাথে আসবে, ক্লাইন বেশ গম্ভীর গলায় বলল। ডিউইভিল কয়েক সেকেন্ড ইতস্তত করল, তারপর বলল, যদি এতে সমস্যার সমাধান হয়। কথা বলতে বলতেই সে তার ছড়িটা হাতে তুলে নিল। সে বেশ দুর্বল পায়ে সিঁড়ির দিকে এগিয়ে চলল। তার পাশে ছিল বাটলার কালেন আর বেশ কয়েকজন গার্ড, যেন দরকার হলে তারা তাকে ধরে সাহায্য করতে পারে। তাদের পেছনে পেছনে চুপচাপ হেঁটে যাওয়ার সময় ক্লাইন চারপাশের পরিবেশটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, তারা দোতলায় এসে পৌঁছাল এবং মাস্টার বেডরুমের ভেতরে প্রবেশ করল। ক্লাইন চারপাশটা ভালো করে ঘুরে দেখারও সময় পেল না। তার আগেই তার গায়ের রোম খাড়া হয়ে উঠল। এটা ছিল তার স্পিরিচুয়াল পারসেপশন বা আধ্যাত্মিক উপলব্ধির এক সতর্কবার্তা।